স্বাধীন, তুই আমাকে বিয়ে করবি? ম্যাম কি বলছেন এসব? আপনি মাথা ঠিক আছে? আমি তাও আবার আপনাকে বিয়ে করব? কেন, আমি কি দেখতে অনেক বাজে নাকি? না ম্যাম, তা হবে কেন? আপনি যেইখান দিয়ে হেঁটে যান আশেপাশের সব ছেলেরা আপনার দিকে তাকিয়ে থাকে। তাহলে তোর অসুবিধা কি আমাকে বিয়ে করতে? দেখ, তুই যদি আমাকে বিয়ে করিস, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আপনি বিয়ে করবেন, তাও আবার আমাকে? আসলে অনেক হাসি পাচ্ছে আপনার কথা শুনে ম্যাম। আরে না, আমি সত্যি সত্যিই বলছি, আই এম সিরিয়াস। স্বাধীন নেহার কথা শুনে লুকিং গ্লাসের দিকে তাকায়। দেখে নেহার চেহারায় স্পষ্ট গম্ভীর ছাপ, আর দেখে মনে হচ্ছে না সে এখন মজা করছে। স্বাধীন সাইডে গাড়ি দাঁড় করিয়ে নেহার দিকে তাকিয়ে বলেন, ম্যাম কি হয়েছে আপনার? ঠিক আছে তো? নাকি কি বলছেন এসব আজগুবি কথা? আমি আবার আপনাকে বিয়ে করব কিভাবে? আপনি ম্যাম আর আমি আপনার বাসার সামান্য একটা ড্রাইভার। তো কি হয়েছে? তুই কি মানুষ না নাকি? নিজেকে মানুষ মনে করিস না? তা হবে কেন ম্যাম? এখন বল, তুই আমাকে বিয়ে করবিই কি না? না ম্যাম, এটা একদমই অসম্ভব। আপনি আপনার পরিবারকে জানান, তারা আপনার জন্য ভালো কাউকে চয়েস করে দেবে। কথাটা বলেই স্বাধীন পুনরায় গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগে। নেহা তার ব্যাগ থেকে একটা ফল কাটা ছুরি বের করে হাতে চালিয়ে যেতে যাবে, আর বলতে লাগে, দেখ, শেষবারের মতো বলছি, আমাকে বিয়ে করবি কি না? না হলে এইখানে সুইসাইড করবো হাতের রক কেটে। আরে ম্যাম, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি মাথা ঠিক আছে আপনার? দেখেন, পাগলামি করবেন না। কি হয়েছে আমাকে খুলে বলেন, আমি বিষয়টা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার কিছুই হয়নি, তোকে আমাকে বিয়ে করতে হবে, তাও আবার এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আপনাকে বিয়ে করব। আগে ফল কাটার ছুরিটা আমার কাছে দিন। না, তুই সোজা কাজী অফিসে চল, তারপরে। নেহার কথা শুনে স্বাধীন কাজী অফিসের দিকে যেতে লাগে। একটু পর কাজী অফিসের সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে স্বাধীন বের হয়ে পড়ে। নেহা বাইরে আসে। এখন তো অন্তত ছুরিটা আমার কাছে দিন, না হলে যে কোনো সময় চালিয়ে দিতে পারেন। আপনাকে দেখে বিশ্বাস নেই ম্যাম। না, আমাকে আগে বিয়ে করবে, তারপর তোকে ছুরি দেব, এর আগে নয়। নেহার কথা শুনে স্বাধীনের কান্না আসার উপক্রম। আমতা আমতা করে মনে মনে বলতে লাগে, শালারে কোন ঝামেলায় পড়লাম। ইনি এত বড় একটা বিজনেসম্যানের মেয়ে হয়ে আমাকে করবে নাকি বিয়ে? নির্ঘাত কিছু একটা হয়েছে, তার জন্যই এরকম করছে সে। আর কি হয়েছে? স্যারের সঙ্গেও তো কিছু হয়নি। বাসা থেকে তো ভালোভাবেই বের হয়ে আসলো, কলেজ থেকে বের হয়েই পাগলামি করছে। দেখভাল কিছুই মাথার মধ্যে ঢুকছে না। কি করবে এখন? ইনাকে বিয়ে করলে নির্ঘাত নিজের জীবনের মায়া ত্যাগ করতে হবে। আরে কি হলো তোর? ডাকছি, কানে যাচ্ছে না? এইদিকে আয়। নেহার কথা শুনে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। নেহার পিছু পিছু কাজী অফিসের মধ্যে যেতে লাগে। কাজী অফিসের ভিতরে গিয়ে দেখে কেউ নেই। নেহা চেয়ারে বসে পড়ে। আরে নেহা মামুনি, তুমি এখানে? কিছু কি হয়েছে? আমাকে ফোন করলেই তো আমি বাসায় চলে যেতাম। না আঙ্কেল, কিছুই হয়নি, বিয়ে করব তার জন্য এসেছি। কি বলো মা? তোমার বিয়ে ঠিক হয়েছে আর আমাকে এখনো তোমার বাবা জানালো না? দেখছো তোমার বাবা কতটা স্বার্থপর হয়ে গেছে। না আঙ্কেল, বাবারা কেউ জানে না, আমি নিজের ইচ্ছাতেই বিয়ে করছি। আপনি বিয়ের কার্যক্রম শুরু করুন। কি হয়েছে মা? তোমার আবার কি? ইমরান তোমাকে বকেছে? চলো বাসায় ওকে খুব করে আমি বকে দিয়ে আসবো। সাদিতকে ইশারা করলে স্বাধীনও চেয়ারে বসে পড়ে। কাজী সাহেব উঠে কথাটা বলতে লাগে নেহার কাছে আসতে হাতে চুড়ি দেখে অবাক হয়ে যায়। নেহা চুড়ির দিকে ইশারা করে বলতে লাগে, আঙ্কেল, ভালোই ভালোই বলছি, বিয়ে পড়িয়ে দিন আমাদের দুইজনকে, না হলে আমি হাতে ছুরি চালিয়ে দেব। আরে মা, কি বলে এসব? ছুরিটা হাত থেকে ফেলে দাও। আর বিয়ের তো চার দোকানে কথা নয়, এজন্য সাক্ষী আর পরিবারের সম্মতি দরকার, তাছাড়া বিয়ে হয় না। থাক, এইগুলো কিছুই লাগে না, আমি রাজি তো। বিয়ের সম্ভব এখন, এত কথা না বলে বিয়ে পড়িয়ে দেবেন, নাকি আমি অন্য কাজের কাছে যাব, নাকি আমার হাতে ছুরি চালিয়ে দিব? মা প্লিজ শান্ত হও। অন্যদিকে স্বাধীন অবয়ব বৃষ্টির মতো কাজী সাহেব আর নেহার কথা শুনতে লাগে। এইভাবে অনেক সময় পার হয়ে যায়। এক পর্যায়ে কাজী সাহেব হাল ছেড়ে দিয়ে বিয়ের কার্যক্রম শুরু করে স্বাধীনকে সাইন করতে বললে সাইন করে না। নেহা জোর গলায় কথা বললে স্বাধীন সাইন করে দেয়। নেহা সাইন করে দেয়, হাত থেকে চাকুটা ফেলে দিয়ে চেয়ার থেকে উঠে রুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে স্বাধীন আর কাজী সাহেব দুজনেই অবাক হয়ে যায়। আরে বাবা, তুমি কে? আর নেহা মামুনির কি হয়েছে? হঠাৎ এরকম ব্যবহার করলো? স্যার, আমি ওনাদের বাসার নতুন ড্রাইভার। আর আমিও কিছু বুঝতে পারছি না। কলেজে গিয়েছিল ম্যাম, আর আমি বাইরে অপেক্ষা করছিলাম।
হঠাৎ গাড়িতে উঠে আমাকে এসব কথা বলছে, না বললে হাতে চাকু ধরে জোর করে এখানে নিয়ে এসেছে। ও আচ্ছা। কিরে, এখনো এখানে বসে আছিস? বাসায় যাব, তাড়াতাড়ি আয়। কথা শুনে স্বাধীন দৌড়ে চেয়ার থেকে উঠে দৌড়ে গাড়ির কাছে এসে গেট খুলে দিলেই নেহা ভিতরে প্রবেশ করে। ড্রাইভিং সিটে গিয়ে টাইপ করতে করতে বাসায় চলে আসে। দরজার সামনে গাড়ির হর্ন দিতেই দারোয়ান দরজা খুলে দেয়। ভেতরে আলিশান বাসার ভিতরে গাড়ি দিয়ে যায়। স্বাধীন নেহা নামতেই স্বাধীন গাড়ি নিয়ে পার্কিং লটে রেখে দেয়। অন্যদিকে নেহা মেইন দরজা অতিক্রম করে তার রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই নেহার সামনে তার বাবা এসে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগে, আদর দিয়ে তোকে মাথায় তুলেছে, আজ কিনা সামান্য একটা ড্রাইভারকে তুই বিয়ে করলি, আর কুত্তার বাচ্চার কত বড় সাহস আমার বাড়ির মেয়ের দিকে নজর দিয়েছে। আজ ওরা একদিন কি আমার একদিন। এই তোরা তাকিয়ে কি দেখছিস? ওই জানোয়ার বাচ্চাটাকে এখানে ধরে নিয়ে আয়। নেহা তার বাবার কাছ থেকে থাপ্পড় খেয়ে নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগে। একটু পর কিছু সংখ্যক লোক স্বাধীনকে টেনে ইচ্ছে নেহা তার বাবার কাছ থেকে থাপ্পড় খেয়ে নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগে। একটু পর কিছু সংখ্যক লোক স্বাধীনকে টেনে হিসড়ে ভিতরে নিয়ে আসে। মারতে মারতে পুরো শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। নেহার সেদিকে কিঞ্চিত পরিমাণে ভ্রুক্ষেপ নেই। তখনই স্বাধীন কান্না করতে করতে বলতে লাগে, স্যার বিশ্বাস করেন, আমার এখানে কোনো দোষ নেই। নেহা ম্যাম আমাকে জোর করে বিয়ে করেছে। তোকে জোর করেছে আর তুই ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করে ফেললি? তুই ভাবতে পারিসনি এর পরিণাম কি হতে পারে? এখন বোঝ কেমন লাগে ফকিরের বাচ্চা হয়ে বড় দালানে থাকার স্বপ্ন, তো তাই না? স্বপ্ন ঘুচিয়ে দিচ্ছি। কথাটা বলে নেহার বাবা প্যান্ট থেকে বেল্ট খুলে স্বাধীনকে পিটাতে লাগে। প্রত্যেকটা বাড়িতে স্বাধীন চিৎকার দিয়ে ওঠে। পুরো বাড়ি কম্পন হতে লাগে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, কারণ সবাই জানে নেহার বাবার রাগ সম্পর্কে। স্বাধীন কান্না করতে করতে বারবার চিৎকার করতে লাগে, ম্যাম প্লিজ স্যারকে কিছু বলেন না। দেখেন এভাবে আমাকে মারছে। আমার পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমার মা বাবা বোন ওরা না খেতে পেয়ে মারা যাবে। প্লিজ স্যার, কি কিছু বলেন না? আপনি তো আমাকে জোর করে বিয়ে করেছেন, আমার তো এখানে কোনো সম্মতি ছিল না। এই তোরা তাকিয়ে কি দেখছিস? যা নেহাকে নিয়ে রুমে যা, আর আমি একে সাহায্য করছি। নেহার বাবার ধমক শুনে নেহার মা আর চাচি নেহাকে নিয়ে তার রুমে চলে যায়। নেহার বাবা আবার স্বাধীনকে মারতে লাগে। মারতে মারতে গা দিয়ে রক্ত বের হয়ে ফ্লোর লাল হয়ে যায়। এক পর্যায়ে স্বাধীন নিজেকে আর সামলাতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ভিতরে কাজী সাহেবের আগমন হয়। দৌড়ে নেহার বাবার কাছে এসে হাত থেকে বেল্ট কেড়ে নিয়ে বলতে লাগে, তুই অমানুষ, কিন্তু এত বড় অমানুষ এটা আমি ভাবতেও পারিনি। তোকে আমার বন্ধুর পরিচয় দিতেও ঘেন্না হচ্ছে। এইভাবে একটা ছেলেকে তুই কিভাবে মারতে পারলি? তোর মনে কি একটু দয়া মায়া নাই? এই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস কি করে হয় আমার মেয়ের দিকে নজর দেয়? আমার মেয়েকে বিয়ে করেছে, ওর এত বড় সাহস। ও যায় না ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছে, এর পরিণাম তো এরকম হবেই। দেখ, আমি সম্পূর্ণ কথা বললে নেই, কারণ চেয়েছিলাম তোর বাসায় এসে সবকিছু তোকে বুঝিয়ে বলতে। ছেলেটার কোনো দোষ নেই। নেহা মামুন নিজেকে জোর করে বিয়ে করেছে। ছেলেটা অনবরত না করছিল, আর আমি দেখেছি অনেক ভীতু হয়েছিল, কিন্তু নেহা মামুনির জোরাজুরিতে ছেলেটা রাজি হয়ে যায়। তোর মেয়ে হাতের ছুরি চালানোর ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে পড়াতে বাধ্য করেছে। ছেলেটাকেও ঠিক এইভাবে রাজি করেছে। আরে তুই জানিস না এই ছোট লোকের বাচ্চাদের এইসব অভিনয়। আসলে আমার মেয়েকে বুঝিয়ে ফাজিয়ে বিয়ে করেছে, এটা আমি বুঝতে পারছি। তারপর কাজী সাহেব নেহার আঙ্কেল নেহার বাবাকে বুঝিয়ে বলতে লাগে। এক পর্যায়ে নেহার বাবা রুমে চলে যায়। কাজী সাহেব স্বাধীনকে সেখানে থাকার কিছু কাজের ছেলেদের দিয়ে স্বাধীনকে গাড়ি করে হাসপাতালে নিয়ে আসে। অন্যদিকে কিভাবে এত বড় কাজ করতে গেলি? জানিস না তোর বাবা কতটা রাগী? মা, তোর কি হয়েছে আমাদের খুলে বল। তুই কি আদৌ ছেলেটাকে ভালোবাসিস? আমার তো মনে হয় না। ছেলেটা অল্প কিছুদিন হলো এইখানে এসে কাজ করছে। নেহা তার মা আর চাচির প্রশ্নের উত্তরে কিছুই বলে না। নেহার মা আর চাচি অনবরত নেহার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুই বলে না। চুপ হয়ে এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে থাকে। আমাকে একটু একা থাকতে দেবে তোমরা? যাও রুম থেকে, কিছুই ভালো লাগছে না, যাও তো। নেহার কথা শুনে নেহার চাচিমা নেহার রুম থেকে বের হয়ে আসে। তারপর নেহার বাবা রুমে গিয়ে বলতে লাগে, তুমি ছেলেটাকে অযথাই মারলে। আমার মনে তো হয় না ছেলেটার কোনো দোষ আছে। তোমার মেয়ের কথা আর কার্যকলাপ দেখে মনে হচ্ছে তোমার মেয়ে জোর করে ছেলেটাকে বিয়ে করেছে। তোমরা ঠিকই বলেছ। ফিরোজা সে একই কথা বলছিল। আসলে আমার মেয়ের বিয়ে করেছে, তাও আবার আমাদের না জানিয়ে, তাও সামান্য একটা ড্রাইভারকে।
তাই নিজের হাতে কন্ট্রোল করতে পারি নাই, ছেলেটাকে অযথাই মারলাম। তোমার মেয়ে দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে, আদর দিতে দিতে একদম মাথায় উঠে ফেলেছি। তারপর নেহার বাবা রুম থেকে বের হয়ে আসে, বাইরে এসে গাড়ি নিয়ে সোজা হসপিটালে চলে যায়। ফিরোজকে ফোন করলে কেবিন নাম্বার বলে দেয় নেহার বাবা। কেবিনে গিয়ে দেখে স্বাধীন শুয়ে আছে। স্বাধীনের দিকে তাকিয়ে অনেক মায়া হতে লাগে। তারপর নার্সের কাছে থেকে খাতা আর কলম নিয়ে একটা চিঠি আর একটা চেক লিখে স্বাধীনের বালিশের নিচে রেখে আসে আর নার্সকে বলে আসে। স্বাধীনের জ্ঞান ফিরতেই নার্স এসে সবকিছু বলে। নার্সের কথা শুনে স্বাধীন মুচকি একটা হাসি দেয়। তারপর উঠে দাঁড়ায়। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, তারপরও উঠে দাঁড়ায়। সে খাতে নিয়ে দেখে 20 লক্ষ টাকা অ্যামাউন্ট। চেকের দিকে তাকিয়ে স্বাধীন কৃত্রিম একটা হাসি দেয়। 5 বছর পর। ম্যাম আসতে পারি? হ্যাঁ, ভিতরে এসো। স্বাধীন অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করেন। এয়ারটেলের সামনে বসে সামনের দিকে তাকিয়ে নেহাকে দেখে খানিকটা অবাক হয়ে যায়। নেহাও অবাক হয়ে যায় এখানে স্বাধীনকে দেখতে পেয়ে। আরে নেহা, ছেলেটাকে প্রশ্ন কর, এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার বিয়ে তো আমি সিলেক্ট করে ফেলেছি, এখন তুই তোর পছন্দ মতো বিয়ে সিলেক্ট কর। সাথীর কথা শুনে নেহার ধ্যান ভাঙে। তারপর স্বাধীনকে প্রশ্ন করতে লাগে। টুকটাক পোস্ট করলে স্বাধীন শেষ হবে জবাব দেয়। ইন্টারভিউ শেষ হলে স্বাধীন বাইরে বের হয়ে আসে। নেহার কেবিনের পিছনের দিকে তাকিয়ে হাসি দিয়ে অফিস থেকে বের হয়ে যায়। স্বাধীন ভালো করে চাইলে এখানে তার চাকরি হবে না। আচ্ছা আপু, তোমার পিএ তো তুমি সিলেক্ট করেছো। আমি বলি কি, তুমি এই ছেলেটাকে তোমার পিএ বানাও আর তোমার মেয়েটাকে আমাকে দাও। কে বলো? আমার নানি, বাট বাহিরে আরো অনেকে আছে, ওদের ইন্টারভিউ নিবি না? না আপু, ভালো লাগছে না, বাসায় যাব। তোমার প্রয়োজন হলে তুমি নিতে পারো, আর এই ছেলেকে কনফার্ম করে মেল করে দাও। অন্যদিকে নেহার কথা শুনে সাথী পিয়নকে ডাক দেয়। একটু পর পিয়ন চলে আসে। ম্যাম ডেকেছেন আমাকে? হ্যাঁ ডেকেছি, বাট আপনাকে কতবার বলবো? আঙ্কেল বলেন তো, আমাকে ম্যাম বলে ডাকবেন না। আপনি আমার বাবার বয়স থেকে অনেক বয়সী, আপনি মামুনি কিংবা আমার নাম ধরে ডাকতে পারেন, আমি কিছুই মনে করব না। আর ডেকেছে কারণ হলো এই যে ফাইল দেখছেন, এই ছেলেটাকে ক্রোম ফ্রম লেটার পাঠিয়ে দিয়ে বলেন গ্রেসে গিয়ে আর বাহিরে যারা আছে তাদেরকে চলে আসতে বলেন ইন্টারভিউ নিতে। আর ভালো লাগছে না, অনেক ক্লান্ত হয়ে গেছি, বাসায় যাব। ঠিক আছে ম্যাম। ও সরি আপামনি। পিয়ন বের হয়ে যায়। তার পিছু পিছু নেহার সাথে দুজনেই বের হয়ে আছে। গাড়ি করে দুজনে বাসার উদ্দেশ্যে রওনা হয়। নেহা বাইরের দিকে তাকিয়ে ভাবতে লাগে। ছেলেটা এতদিন পর হঠাৎ করে কোথা থেকে আসলো আর একদমই চেনা যাচ্ছে না। আগের থেকে কতটা কিউট হয়েছে। আচ্ছা, ওকে তো চাকরিটা দিয়ে দিলাম, আদৌ কি জয়েন হবে? যদি জয়েন হয় তখন যদি আবার স্ত্রীর অধিকার চায়, না না, তা হয়তো বা চাইবে না, আবার চাইতেও পারে, যেহেতু এখনো ডিভোর্স হয়নি। আরে ওই নেহা, তোর কি হয়েছে বলতো? সে কখন থেকে ডাকছি, বাহিরের দিকে তাকিয়ে আছিস, কি হয়েছে? কই আপু, কিছুই হয়নি, আসলে ভালো লাগছে না, শরীর অনেক ক্লান্ত লাগছে, তাই হয়তো বা। ঢং করতে হবে না, আমি কিন্তু সবই বুঝতে পারছি। ওই ছেলেটা যখন ইন্টারভিউ দিতে আসে তারপর থেকেই তুই কেমন জানি হয়ে গেছিস। তুই কি ছেলেটাকে চিনিস নাকি? সাথীর কথা শুনে নেহা ভ্যাবাচিকা খেয়ে যায়। বেসন খেয়ে উঠে তড়িঘড়ি করে সাথী তার ব্যাগ থেকে পানির বোতল বের করে নেহার দিকে এগিয়ে দেয়। নেহা ঢক ঢক করে পানি খেতে লাগে। পানি খাওয়া শেষ হলে বলতে লাগে। আরে না আপু, তুমিও না, কি যে বলো এসব। আমার আমার আবার কি হবে? আসলে এমনিতেই ভালো লাগছে না। আর আমি ছেলেটাকে তো চিনি না, কিন্তু ছেলেটার কথা শুনে মনে হলো অনেক ভালো আর যোগ্য, তাই তোমার পিএ বানালাম। আর তোমার পিএ আমাকে পছন্দ হয়েছে, কি কিউট একটা মেয়ে। হ্যাঁ, আমারটাও কিন্তু অনেক হ্যান্ডসাম আছে, চাইলে রাতের পর রাত কাটিয়ে দিতে পারবো একসঙ্গে। আপু কি বলছে এসব আবোল তাবোল কথা? বাসায় গিয়ে চাকরিতে বলবো নাকি? আরে কই, কি বলছি? বললাম যে আমার বিয়েটা অনেক কিউট আছে কিন্তু। নেহা স্পষ্ট শুনতে পায় সাথীর কথা। নেহার অনেক রাগ হতে লাগে, কিন্তু কি করবে? যদি সাথীকে সত্যি সত্যি বলে তাহলে সবার কাছে গিয়ে বলে দেবে, তখন আবার বাবা রেগে ছেলেটাকে মারতে পারে। এসবে ভাবতে লাগে। একটু পর বাসায় চলে আসে। নেহা গাড়ি থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। তারপর ফোনে থাকা পিকটা বের করে দেখতে লাগে আর বলতে লাগে, অনেক খুঁজেছি তোকে পিচ্ছি, এইবার পেয়েছি। আর তোর সঙ্গে এইভাবে দেখা হবে ভাবতেও পারিনি।
আগের থেকে কতটা কিউট হয়েছিস। আমার বজ্জাত বোন তোর দিকে নজর দিয়েছে, আল্লাহ জানে ও কি করবে। বিদেশ থেকে এসেছে, ওর নজর তো শুধু উল্টাপাল্টা কিছু করার। আর আমারই ভুল হয়েছে, আমি কেন তোকে আমার পার্সোনাল বিয়ে না করে ওর বিয়ে করলাম। কথাগুলো ভেবে নেহা তার চুলগুলো খামচে দিয়ে ধরতে লাগে। জোরে ধরলে আপলে কথাগুলো ভেবে নেহা তার চুলগুলো খামচে দিয়ে ধরতে লাগে। জোরে ধরলে বলে চিৎকার দিয়ে ওঠে। অন্যদিকে স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে রান্না করতে লাগে আর তার মায়ের সঙ্গে কথা বলতে লাগে। বাবা, আর কতদিন এইভাবে চলবে বল? তোর বাবার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। খুব দ্রুত চিকিৎসা না করলে তোর বাবাকে বাঁচানো যাবে না। আর এখনো তুই একটা চাকরিও পেলি না। আজকের ইন্টারভিউটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ মা, অনেক ভালো হয়েছে, বাট মনে হয় না তাও চাকরিটা হবে। আর তুমি টেনশন করো না, আমি যেহেতু এসেছি একটা না একটা কাজ করবই, আর বাবাকে খুব দ্রুতই সুস্থ করে ফেলবো ইনশাল্লাহ। স্বাধীন তার মায়ের সঙ্গে কথা বলা শেষ হলে ফোন রেখে দিয়ে রান্না শেষ হলে খাটের উপরে শুয়ে ভাবতে লাগে। এইভাবে আর কতদিন বন্ধুদের কাছ থেকে যা টাকা এনেছিল তাও সব শেষ হয়ে গেল। এখন তো আর কারোর কাছে টাকা চাইতেও পারবো না, মা বাবার কাছে তো আরও পারবো না। কি করি, আর মনে হয় না চাকরিটাও হবে। নেহা ম্যামের সঙ্গে এভাবে দেখা হবে কখনো ভাবতেও পারিনি। আগে তো এটা ওনাদের অফিস ছিল না, তাহলে কি নতুন করেছে নাকি? ধ্যাত, জানলে যেতাবি না। এত বছর পর এইভাবে দেখা হবে, মনে হয় না চাকরিটা দেবে নেহা ম্যাম। কি আর করার, আগামীকালকে থেকে রিক্সা নিয়ে বের হতে হবে। এইসবই কথা ভাবছিল স্বাধীন শুয়ে থেকে। হঠাৎ ফোনে মেসেজ আসে। স্বাধীন ফোন হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই চোখ বড় বড় হয়ে যায়। শোয়া থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। মেসেজটা আর অন্য কিছু না, চাকরি কনফার্ম হয়েছে, তাও আবার প্রত্যেক মাসে ৮০,০০০ টাকা করে বেতন। স্বাধীন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হাতের চিমটি কাটতেই বলে উঠে। মেসেজটা ভালোভাবে পড়লে দেখে আগামীকাল জয়েনিং করতে হবে। স্বাধীন তৎক্ষণাৎ তার মার কাছে ফোন করে সব কথা বলে। স্বাধীনের মা শুনে অনেক খুশি হয়। স্বাধীনও অনেক খুশি হয়। অনেক খুশি হয়। হঠাৎ খুশি মাখা মুখটা গোমরামুখো হয়ে যায় আর মনেই ভাবতে লাগে, এটা আবার নেহা নামের নতুন কোনো চাল না তো? চাল হোক আর যাই হোক, মাসে অনেক বেতন, বাবার চিকিৎসা করাতে পারবো খুব তাড়াতাড়ি যদি কাজ করতে পারি মনোযোগ দিয়ে। আর নেহার কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, আর ওর ফাঁদে একদমই পা দেওয়া যাবে না। অন্যদিকে নেহা শুয়ে থেকে এইসবই ভাবছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পায়। নেহা উঠে দরজা খুলে দিয়ে দেখে তার বড় বোন সাথী। তুই না বললি তোর ভালো লাগছে না, শুয়ে থাকবি? সেই না দেখছি এখনো অফিসের পোশাক পরিধান করে আছিস। আর আমি এই কাজটা কিছুতেই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দে তো। ও আচ্ছা আপু, আসো, তুমি ভেতরে আসো। আসলে খুব টায়ার্ড লাগছিল, তাই শুয়ে পড়েছিলাম। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি সবাই বলছো। কথাটা বলেই নেহা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে আসে, তারপর সাথীকে কাজ বুঝে দিতে লাগে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। দেখতে দেখতে সেই দিনটাও পার হয়ে যায়। পরের দিন সকালবেলা স্বাধীন সকাল সকাল উঠে নামাজ পড়ে ঘোরাঘুরি করে রুমে চলে আসে। তারপর অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। বাইরে এসে এই পাশ ওই পাশটায় গিয়ে রিক্সা না পেয়ে গাড়ি করে অফিসে যেতে লাগে। তীব্র জ্যামে পড়ে যায় স্বাধীন। প্রায় ২০ মিনিট পর অফিসে গিয়ে পৌঁছায়। দারোয়ান আটকে দিলে এসএমএসটা দেখালে ভিতরে যেতে দেয়। তারপর ম্যানেজারের কাছে গেলে স্বাধীনের সব ফর্মালিটিগুলো পূরণ করে সাথীর কাছে নিয়ে যায়। ম্যাম, এই যে আপনার ফিরে এসেছে, প্রায় ২০ মিনিট লেট করেছে। আর নেহামের বিয়ে তো কত সকাল সকাল চলে এসেছে। জান, আপনাকে আর বলতে হবে না, প্রথম দিন হয়তো বা জামে পড়েছিল তাই লেট হয়েছে। জান, এখন আর তুমি এসো, এখানে বসো। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ দিতে হবে না। আর আমি কিন্তু সময় অপচয় একদমই পছন্দ করি না। আমার পার্সোনাল বিয়ে, আমি কখন কি করব এইসব খুঁটিনাটি তোমার জানা দরকার। এই যে লিস্ট আছে এখানে, আমি কখন কি করব সব লেখা আছে। তুমি শুধু সময় মতো আমাকে জানিয়ে দেবে একটা। তুমি কি নেহাকে চেনো? না মানে ম্যাম, নেহাকে? ও আচ্ছা, বুঝতে পারছি। নেহা হচ্ছে ইন্টারভিউ রুমে যে আমার পাশে একটা মেয়ে ছিল, যে তোমাকে প্রশ্ন করলো। ও আসলে আমার বিয়ে সিলেক্ট করে নেওয়া হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল নেহার বিয়ে নেওয়ার। তখনই তুমি আসছো। তোমাকে সিলেক্ট করে নেহা, বাট আমার বিয়ে হিসাবে। আর আমার বিয়ে নেহাকে নিয়ে নেয়, তাই হয়তো ভাবলাম তুমি হয়তো বা নেহাকে চেনো। সরি ম্যাম, আমি তাকে চিনি না। আচ্ছা, এটাই তো ব্রেক তো, তাই না? হ্যাঁ বসো, আর যখন যা দরকার
আর বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। ঠিক আছে ম্যাম। স্বাধীন সাথীকে কিছু বুঝতে না দিয়ে তার ডেস্কে এসে বসে পড়ে। তারপর কাজ সব বুঝে নিতে লাগে। স্বাধীনের অনেক ভালো লাগে, এত টাকা এত সহজ কাজ। সবকিছু কমপ্লিট করা হলে সাথীর লিস্ট দেখতে লাগে, কখন কি করবে, কখন কোন মিটিং আছে, এসব আর কি। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। তখনই স্বাধীন তার দেখতে কেটে সাথীর কাছে এসে দাঁড়িয়ে বলে, ম্যাম 11টার সময় কিং গ্রুপের সঙ্গে আপনাদের একটা মিটিং আছে, এই লিস্টে এটাই আছে 11টার সময়। যেহেতু মিটিং আর এখান থেকে অনেকটা দূরে, তাই আমাদের এখনই বের হতে হবে। রাস্তার অবস্থা তেমন একটা ভালো না, সব সময় জ্যাম লেগেই থাকে। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি একটা কাজ করো, পাশের কেবিনটাতে নেহা বসে আছে, ওর কাছে গিয়ে বলো রেডি হতে। ঠিক আছে ম্যাম। তারপর স্বাধীন সাথীর কেবিন থেকে বের হয়ে পাশের কেবিনের দরজায় নক করতেই স্বাধীন ভিতরে ঢুকে বলতে লাগে, ম্যাম সাথী ম্যাম বলল যে আপনাকে রেডি হতে একটু পরে বের হবে। স্বাধীন নেহার কথা শুনে ঘুরে বের হতে যাবে, ঠিক তখনই পিছন থেকে নেহা বলতে লাগে, আমাদের বিষয়ে কিন্তু সাথিয়া আপু কিছুই জানে না, আর কিছু বলবেও না তুমি, আশা করি। ম্যাম সাথী ম্যাম বলল যে আপনাকে রেডি হতে একটু পরে বের হব। ম্যাম চিন্তা করবেন না, আমি কাউকে কিছু বলবো না। আর একটা কথা জিজ্ঞেস করা ছিল, ওই দিন কি বিয়েটা সত্যি হয়েছে নাকি মিথ্যা? আদৌ আপনাকে দেখানোর জন্য শুধু? না, সত্যি হয়েছে। আমি কাজী আঙ্কেলকে বলেছিলাম, সে বলেছে সত্যি হয়েছে, ডিভোর্স নেব। তোমাকে খুঁজে পাইনি, তাই নেওয়া হয়ে ওঠেনি। আচ্ছা ম্যাম সমস্যা নেই, একদিন সময় করে আমাকে বলবেন, আমি ডিভোর্স দিয়ে দিব। কথাটা বলেই স্বাধীন কেবিন থেকে বের হয়ে আসে। কেবিনের বাইরে এসে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে দেখে সাথী স্বাধীনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আর তোমাকে বললাম নেহাকে রেডি হতে, আর এত সময় লাগে? সরি ম্যাম, বলেছি নেহা ম্যাম রেডি হয়ে আসছে। এই তো আপু, আমি চলে এসেছি, চলো এখন। তারপর স্বাধীন নেহা সাজিয়ে তিনজনে নিচে চলে আসে। নেহা পিছনের সিটে বসতে যাবে, তখনই সাথী বলতে লাগে, নেহা তুই একটু সামনে বস তো। আসলে স্বাধীনকে কিছু এখনো বোঝানো হয়নি, তাই ওকে বুঝিয়ে দেব এই প্রজেক্ট সম্পর্কে। রাস্তায় সব বুঝিয়ে দেব, তুই সামনে বস, পিছনে তো আর তিনজনে বসতে পারবো না। আর তোর বিয়ে কই? আপু, ওকে সব বুঝিয়ে দিয়েছি আমি, তাই কেবিনে বসে কাজ করছে ও ওর মতো। ও আচ্ছা। সাথীর কথা শুনে নেহা দাঁত কটমটিয়ে সামনে বসে পড়ে। তারপর স্বাধীন আর সাথী দুজনে পিছনে আর নেহা সামনে বসে পড়ে। গাড়ি চলছে তার আপন গতিতে। সাথী স্বাধীনের কাছে গায়ের সঙ্গে গা লাগিয়ে পৌঁছে দিতে লাগে। নেহার সামনে থেকে দেখে অনেক রাগ হতে লাগে, কিন্তু কিছু বুঝতে পারে না। সাথী ধীরে ধীরে স্বাধীনের আরো অনেক কাছে যেতে লাগে। নেহা দেখে নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে নেহা এক চিৎকার দিয়ে বলে, আপু, গাড়ির মধ্যে এগুলো কি শুরু করেছো? বোঝানোর নামে নষ্টামি ভুলে যেও না, এটা কিন্তু লন্ডন না, এটা বাংলাদেশ। যা করার রুমে আর বদ্ধ ঘরে করিও। দেখ, তুইও না। রাস্তায় অনেক জ্যাম, হরেনের শব্দ, কিছু বোঝানো যাবে না বলেই এত কাছে এসে বুঝিয়ে দিচ্ছি। আপু, এটা বুলেট প্রুফ প্রাইভেট কার, সঙ্গে সাউন্ড করব, আর তুমি বলছো বাইরের হর্নের শব্দ? নেহার কথা শুনে সাথী ভেবাচেকা খেয়ে স্বাধীনের কাছ থেকে দূরে বসে বুঝিয়ে দিতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। একটু পর একটা বিশাল রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি দাঁড় করায়। সাথী, নেহা, স্বাধীন বেরিয়ে পড়ে। স্বাধীন গাড়ি থেকে নেমে দাঁড়াতে নেহা তার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই স্বাধীন দেখেও না দেখার ভান করে থাকে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। একটা একটা ছেলে এসে তাদের টেবিলে বসে। আরে নেহা, তুই এখানে? যাক ভাগ্যিস তোর সঙ্গে এখানে দেখা হয়ে গেল। আমি আরও তোর সঙ্গে দেখা করার জন্য তোর অফিসের দিকে রওনা হব ভাবছিলাম। না, বল কি বলবি? এই নে কার্ড, এটা আমার বিয়ের কার্ড। তোর পুরো পরিবারের দাওয়াত আসবে কিন্তু মনে করে। অবশ্যই আসবো, বাট কিভাবে কি? আর মেয়েটাকে একবারও দেখালেও না আমাকে। মাইশা, তুমি একটু এদিকে আসো তো। হার নেহা, এই যে মাইশা, এইটা তোদের ভাবি। আরে ভাবি, দুনিয়াতে আর মানুষ খুঁজে পান নাই? ঘুরে ফিরে একটা লুচ্চাকে বিয়ে করলেন। জানেন এ কি পরিমাণ লুচ্চা? ভার্সিটির সিনিয়র থেকে শুরু করে জুনিয়র মেয়েদের পিছে ঘুরঘুর করতো। নেহার কথা শেষ না হতেই ছেলেটা তার চেয়ার থেকে উঠে নেহার মুখ চেপে ধরে পাশে থাকা ছেলেটার হবু বউ অর্থাৎ মাইশার আগেই দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর নেহার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে লাগে, আরে ভাই, আমি তোর কোন পাকা দানে মই দিলাম বলতো? এইভাবে আমার ইজ্জতের ফালুদা বানাচ্ছিস?
কেন এত কষ্ট করে একটা পটিয়ে আর বিয়ে করতে যাচ্ছি, সেখানে কিনা তুই আপনি এইভাবে আপুর মুখ চেপে ধরছেন কেন? ছাড়েন বলছি। আর আপু আপনি বললেন? না, মানিয়ে নিতে বলতে চাচ্ছি যে সিনিয়র জুনিয়র প্রত্যেকে মেয়েদের পিছে ঘুরতো, কিন্তু এ সরল সোজা ইনোসেন্ট একটা ছেলে আমাদের ব্যাচের সব থেকে ভদ্র একটা ছেলে ছিল। ও আচ্ছা, তাই বলেন। আমি তো আবার অন্য কিছু ভেবে ফেলছি। চলো এখন উঠি, মা ফোন করেছিল আর ওরা খাবে পরে। এক সময় কথা বলিও। আর নেহা আসিস মনে করে তুই, আর তোর পরিবার চলে আসিস সময় মতো। নেহা ঘাড় ঘুরিয়ে হ্যাঁ জানায়। ছেলেটা আর মায়েরা চলে যায়। নেহা আর সাথী দুজনে হাসতে লাগে। পাশে স্বাধীন দাঁড়িয়ে তাদের হাসির দিকে তাকিয়ে থাকে। নেহার হাসির দিকে দেখে প্রতিনিয়ত প্রেমে পড়তে লাগে স্বাধীন, আর মনে ভাবতে লাগে, দেখ ওরা বড়লোক কখনোই আমার সঙ্গে তাদের যাবে না। আর যত দূরে সম্ভব আব্বুকে অপারেশন করানো শেষ হলে অফিস থেকে রিজাইন নিতে হবে, না হলে যত নেহার আশেপাশে থাকবো ততই মায়ায় পড়ে যাব। আরে এই কি ভাবো? এইভাবে ডাকছে, কথা শুনতে পাও না নাকি? কি খাবে অর্ডার দাও। ও সরি ম্যাম, আসলে আমি কিছু খাবো না, খাবার খেয়ে এসেছি। আপনার এখানে খাবার খেতে এসেছেন আগে বলবেন না? আমি তো ভেবেছি এখানে আপনারা ডিল কনফার্ম করতে এসেছেন। আরে না, উঠে দাঁড়াচ্ছ কেন? বসো বলছি। আর কি খাবে অর্ডার দাও, না হলে আমি দিয়ে দিলাম আমার পছন্দ মতো। না ম্যাম, এটা কি করে হয়? মালিক আর কর্মচারী কিভাবে খাবার খাবে বলেন? থাকেন, আমি আসি, বাহিরে গাড়িতে বসে অপেক্ষা করছি, আপনারা খাবার খেয়ে আসেন। কথাটা বলেই যেই স্বাধীন চলে যেতে যাবে অমনি সাথীর আগে গলায় ডাক দেয়। স্বাধীন ভয় পেয়ে যায়। এক পর্যায়ে স্বাধীন টেবিলে বাচ্চা ছেলেদের মতো বসে পড়ে। সাথে খাবার অর্ডার দিচ্ছিল এমন সময় পিৎজা অর্ডার করে। তখনই পাশ থেকে নেহা বলে, আপু পিৎজা অর্ডার করো না, ওর চিজে অ্যালার্জি আছে। তুমি অন্য কোনো খাবার অর্ডার করো যাতে কোনো চিজ না নেই। কথাটা বলেই নেহা তার জিহবায় কামড় দেয়। ঘাড় ধীরে ধীরে ঘুরিয়ে সাথীর দিকে তাকিয়ে দেখে সাথী তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা স্বাধীন, তোমার কি চিজে অ্যালার্জি আছে সত্যি? হ্যাঁ ম্যাম। আচ্ছা ওয়েট, তুই কি করে জানলি স্বাধীনের চিজে অ্যালার্জি আছে? আর তুই অন্য খাবার অর্ডার দিতে বলছিস যে? না মানে আপু আমার মনে হলো যে অ্যালার্জি থাকতে পারে, তাই বললাম আর কি। আমার একটা বন্ধু ছিল এর মতো, ও পিৎজা খেতে পারতো না, তাই আর কি বললাম। ও আচ্ছা, আজকাল মানুষের ফেস দেখলেও বলে দিতে পারিস যে কার অ্যালার্জি আছে আর কার নেই? নেহা সেদিকে আর কোনো ভ্রুক্ষেপ দেখায় না। সাথে খাবার অর্ডার করতেই ওয়েটার এসে খাবার দেয়। খাবার খেয়ে তিনজন বের হয়ে পড়ে। গাড়ি একটা সুন্দর অফিসে চলে আসে। গাড়ি থেকে নেমে সাথে আগে আগে নেহা পিছে, তার পিছে স্বাধীন। তিনজনে আসতে লাগে। একটু পর একটা কনফারেন্স রুমে গিয়ে পৌঁছায়। দেখে সেখানে আগে থেকেই সবাই উপস্থিত আছে। মানে সরি, আসতে একটু লেট হয়ে গেল। আসলে রাস্তাতে অনেক জ্যাম ছিল। আচ্ছা সমস্যা নেই, আপনারা আপনাদের প্রজেক্ট আমাদের দেখান। লোকটার কথা শুনে সাথী তার ফাইল থেকে পেন ড্রাইভ খুঁজতে লাগে, কিন্তু পেন ড্রাইভ খুঁজে পায় না। সাথী অবাক হয়ে যায়, যেন নিজের মাথার চুল এখন ছিঁড়তে ইচ্ছে করছে। কোটি টাকা ডিল যদি কোনোভাবে না পায় তারা অনেক লোকসান হবে। কি ব্যাপার ম্যাম, কিছু কি হয়েছে? না কিছু হয়নি, 1 মিনিট আমাকে সময় দিন। না আপু কি করছো? এত কষ্ট করে এনাদের সঙ্গে আমরা ডিল করতে এসেছি, আর কত কষ্ট হয়েছে জানো এনাদের ম্যানেজ করতে, আর তুমি কিনা এভাবে সময় অপচয় করছো। আরে পেন ড্রাইভটা তো খুঁজে পাচ্ছি না, যেখানে পুরো বিষয়টা ভয়েস সহ ভিডিও হলগ্রাম ছিল। কি বলছো তুমি? তুমি দেখে সেই সব আনবে না? এখন কি হবে বলো? এনারা তো রেগে যাবে যদি বলেই আমাদের ভিডিও হলো গ্রামটা আনি নাই। আর তো ফেল দেখিয়ে না দিয়ে বোঝানো একদমই অসম্ভব এই আধুনিক যুগে এসেও। নেহার সাথে দুজন দুজনের কানে ফুসফুস করতে লাগে। স্বাধীন বিষয়টা বুঝতে পেরে তাদের দুজনের কাছে চলে যায়। ম্যাম, আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত হয়ে আছেন। চাইলে আমাকে বলতে পারেন, আমি যতটুকু সম্ভব সাহায্য করতে পারবো। ছোট লোকের বাচ্চা, তুই কিভাবে পারবি সমস্যার সমাধান? তাহলে শোন, সাহায্য করবি। ফাইলটা হলো গ্রাম ভিডিও করে নিয়ে এসেছিস পেন ড্রাইভে, সেই ভিডিওটাই খুঁজে পাচ্ছে না। পুরো কনফারেন্স রুমটাই স্তব্ধ হয়ে যায়। সবাই নেহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। স্বাধীন বিষয়টা স্বাভাবিক করার জন্য বলল, ও সরি ম্যাম, আর আপনারা এই দিকে প্লিজ একটু মনোযোগ দেন।
নেহা আর সাথী ম্যামের অনেক মাথা ব্যথা করছে, তাই আমি যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখ, রাগ উঠাস না। এমনিতেই কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। থাপ্পড় মেরেছি, এখন উল্টাপাল্টা কিছু করে ফেলবো তোর সঙ্গে। চুপচাপ কেবিন থেকে বের হয়ে আয়, আর আমাদের দিকে দেখছি কি করা যায়। ম্যাম প্লিজ আমাকে একটাবার সুযোগ দেন। আমি ফাইলটা দেখেছি, আমার সব মনে না থাকলেও কিছু কিছু ইম্পর্টেন্ট অংশ মনে আছে। আমি সেই সব বিষয়ে তাদের বোঝাতে পারবো। ফকিনীর বাচ্চা, তোকে বলেছি না এখান থেকে যা, তারপরও মাথা খাটাচ্ছিস। যা এখান থেকে। আরে নেহা থাম তো। ছেলেটা যেহেতু করে বলছে তাহলে চেষ্টা করুক না। আর তাদের যদি বলি আমরা হলগ্রাম আনতে ভুলে গেছি, তাহলে ওনারা এমনিতেই আমাদের ডিলে সাইন করবে না। এর থেকে স্বাধীন যদি পারে তো চেষ্টা করে দেখুক না। তোমার নেহার কথা শুনতে হবে না, তুমি যতটুকু সম্ভব ম্যানেজ করো দেখি। নেহার কথা শুনে স্বাধীন উৎসাহ পায়। টেবিলের উপরে থাকা মাইক্রোফোনটা তার কলারে লাগিয়ে নেয়। টেবিলের উপরে থাকা মার্কার আর মোশনি নিয়ে দাঁড়ায়, তারপর বলতে লাগে। স্যার প্লিজ কিছু মনে করবেন না। এই আধুনিক যুগে এসেও আপনাদের হলোগ্রাম না দেখিয়ে বোর্ডে দেখাচ্ছি, কারণ হলো গ্রামে আপনারা যতটুকু বুঝতে না পারবেন, বোর্ডে আপনাদের ততটুকু ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। স্বাধীনের কথা শুনে সবাই চোখ বাঁকিয়ে তাকায়। নেহা দেখে হাল ছেড়ে দিয়ে মাথা চেপে ধরে বসে থাকে। তারপর স্বাধীন এক এক করে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিতে লাগে। নেহার সাথে দুজনেই অবাক হয়ে যায়। কনফারেন্স রুমে সবার দিকে তাকিয়ে দেখে প্রত্যেকের চোখেই উচ্ছ্বাসের ছায়া। স্যার এখানে আরও বোঝার বিষয় হলো আমরা জাপান থেকে কাপড় নিয়ে আসি। এখানে অনেক ভালো ভালো ডিজাইন অভিজ্ঞ ডিজাইনিস দ্বারা পোশাক নির্মাণ করে, আর প্রত্যেকটা ট্রেন্ডিংয়ের। তাই আমরা আপনাকে শিওর দিতে পারি যে আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন তাহলে কখনোই ঠকবেন না। তাদের মধ্যে এই যে ডিজাইনটা দেখছেন আমি তো হাতে বানিয়েছি, এর থেকেও আরও অনেক সুন্দর এই ডিজাইনটা অনেকেই পছন্দ করবে। 100 দিনের মধ্যে 99 জনই পছন্দ করেছে আমাদের এই ডিজাইনটা। তাই আমরা বলতে পারি আপনাদের কখনোই লস হবে না আমাদের সঙ্গে ডিল করলে। হ্যাঁ বুঝতে পারছি, আর তুমি অনেক ভালোভাবে উপস্থাপন করেছো মিস সাথী। আপনাদের কোম্পানির সঙ্গে আমরা ডিল করতে অনেক আগ্রহী। ফর্মালিটিগুলো দিন, আমরা সই করে দেখছি। ধন্যবাদ স্যার। এই যে এখানে সাইন করুন। তারপরে এক এক করে সবাই সাইন করে দেয়। যাওয়ার সময় সবাই স্বাধীনের কাছে এসে প্রজেক্টটা ভালোভাবেই বুঝিয়েছে, তার জন্য অনেক উৎসাহ আর অনুপ্রেরণা দিতে লাগে। এইভাবে প্রত্যেকে বের হয়ে যায়। নেহা স্বাধীনের দিকে এক নাগারে তাকিয়ে আছে। সাথে ফাইলগুলোতে সাইন করা শেষ হলে বলতে লাগে, ইয়াহু! শেষমেশ শেখ ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের ডিলের চুক্তিটা হয়ে গেল। এই দিনটার জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করেছিলাম। আশা পূর্ণ হলো। তাও হতো না যদি স্বাধীন না থাকতো। তুমি ছেলেটাকে শুধু শুধু এতগুলো লোকের সামনে থাপ্পড় মারলি। থাপ্পড় মারবো না তো কি করব? ওর এত বড় সাহস, ও আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে কথা বলে কে? ও হয়তো ভুলে গেছে সামান্য চাকর। নেহা, তোর কি হয়েছে? শরীর ঠিক আছে? তুই তো এমন না, সবাইকে না শ্রদ্ধা করিস। ছেলেটা হয়তো ভুল করেছে, তাই বলে সবার সামনে এইভাবে ওকে থাপ্পড় মারবি? তোর ঠিক হয়নি। আজ যদি এই ছেলেটা না থাকতো তাহলে আমাদের এই কোটি কোটি টাকার ডিলটা কখনো হতে পারতো না, আর আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যেত। না ম্যাম সমস্যা নেই, আমি কিছুই মনে করিনি। বাদ দেন এসব বিষয়। আর যে কারোরই রাগ হয়ে যেতে পারে, আমারই উচিত হয়নি ম্যামের এত টাকা সে গিয়ে কাঁধে হাত রেখে কথাটা বলার। আর ম্যাম আই এম সরি, আমাকে ক্ষমা করে দিবেন। কথাটা বলেই কনফারেন্স রুম থেকে স্বাধীন বাইরে বের হয়ে নিজের রাস্তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই একটা মধ্যবয়স্ক লোক এসে স্বাধীনের পাশে দাঁড়ায়। হাত বাড়িয়ে দিয়ে স্বাধীনকে বলতে লাগে, আমি সাপি ইন্ডাস্ট্রির মালিক। আমাদের ইন্ডাস্ট্রি বাংলাদেশে টপ 9 রয়েছে। জানো, আজ পর্যন্ত আমি কাউকে এইভাবে চাকরির জন্য অফার করিনি। আজ তোমাকে কনফারেন্স রুমে তোমার মেধা আর বোঝানোর স্টাইল দেখে আমরা সবাই শিহরিত হয়ে গেছি। এই আধুনিক যুগে এসেও কেউ এইভাবে বোর্ডে বোঝাতে পারে তা একদমই দুর্লভ। আমি বলি কি, তুমি আমার কোম্পানিতে জয়েন করো। তোমাকে আমি অনেক টাকা মাইনে দিব। তুমি যত সুযোগ সুবিধা চাও সবই তোমাকে দেওয়া হবে। বিনিময়ে আমার সঙ্গে কাজ করবে তুমি। এই নো অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর এখানে সবকিছু লেখা আছে। প্রথম তোমাকে 1 লাখ প্লাস অ্যামাউন্ট দিব, পরবর্তীতে আরো বাড়বে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাকে এত বড় একটা চাকরির অফার করার জন্য, কিন্তু আই এম সরি, আমি আপনার অফারটা রাখতে পারছি না। কি বলছো তুমি? বুঝে শুনে বলছো তো? জানো, আমার অফিসে তুমি যদি যোগ দিতে পারো তোমার পুরো লাইফটা সেটেল হয়ে যাবে। যেখানে সামান্য পোস্টে চাকরির জন্য মানুষ স্বপ্ন দেখে, সেখানে আমি তোমাকে আমার পোস্টে ম্যানেজার বানাবো। হয়তো অনেকে স্বপ্ন দেখে, বাট আমি না।
আমি গ্রামের ছেলে, অল্পতেই সন্তুষ্ট থাকা শিখিয়েছে আমাকে আমার মা বাবা। স্বাধীনের কথা শুনে লোকটা রেগে সেখান থেকে চলে যায়। পিছন থেকে সাথী হাতে তালি দিতে লাগে। স্বাধীন পেছন ফিরে তাকিয়ে সাথীকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এতদিন শুনেছি নিজের পায়ে নিজে কুড়াল দেয়, কিন্তু আজ তার প্রমাণ পেলাম। তুমি কি জানো যার সঙ্গে কথা বলছো সে কে? শাফিক কোম্পানির মালিকের চেয়ারম্যান, যে কোম্পানি কিনা বাংলাদেশের টপ 9-এ রয়েছে। সেই কোম্পানির ম্যানেজারের জন্য তোমাকে পছন্দ করেছিল, নিজে তোমাকে চাকরির জন্য অফার করেছে, আর তুমি সেখানে কিনা রিজেক্ট করে দিয়েছো। ম্যাম, হয়তোবা আপনি আমাকে বোকা ভাবছেন, বাট আমি চাইলে সেইখানে যেতে পারতাম। আমি যাইনি কেন জানেন? কারণ আমি দেখেছি সে যখন অফিসের ভিতরে ঢুকছিল তখন একটা বৃদ্ধ লোক তার কাছে কিছু টাকা চায়। সেই লোকটাকে পা দিয়ে লাথি দিয়ে চলে আসে। তার কোম্পানি কোটি কোটি টাকার হলে কি হবে, তার মধ্যে মনুষ্যত্ব নেই। আসলে আমি যতই তোমাকে দেখছি ততই অবাক হচ্ছি। তোমার মাঝে কিছু তো একটা লুকিয়ে আছে। আই এম ইমপ্রেসড। হয়েছে আপু, তোমাকে আর মাথায় তুলতে হবে না। এমনি এমনি ওকে চাকরি অফার করেছিল, আদৌ দেখতে গিয়ে ওকে গেট দারোয়ান বানাতো। ম্যানেজার তো দূরে থাক। কথাটা বলে নেহা সেখান থেকে চলে আসে। স্বাধীন মুচকি একটা হাসি দেয়। সাথে স্বাধীনের হাত ধরার চেষ্টা করে, স্বাধীন দূরে সরিয়ে দেয়। দুজনে হাঁটতে লাগে আর সাথে স্বাধীনের সঙ্গে কথা বলতে লাগে। দুজনে নিচে গাড়ির কাছে এসে দেখে নেহা আগে থেকে পিছনের সিটে বসে আছে। স্বাধীন সেটা দেখে সামনের সিটে বসে পড়ে। সাথে কিছু বলতে গিয়েও বলে না। একটু পর ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে অফিসের দিকে যেতে লাগে। নেহা ফোনের দিকে নজর দেয়। ফোন থেকে সরিয়ে তার বোনের দিকে তাকাতেই দেখে এক ধ্যানে স্বাধীনের দিকে তাকিয়ে আছে। নেহার এটা দেখে অনেক রাগ হতে লাগে, কিন্তু নিজের রাগকে দমিয়ে সাথের কাঁধে হাত রেখে নাড়া দিয়ে বলে, আপু কি হয়েছে তোমার? এইভাবে ছোট লোকটার দিকে তাকিয়ে আছো কেন? আরে চুপ, ও শুনে ফেলবে। তাই বলে তুমি আমার মুখ চেপে ধরবে? তোমার মতো একদমই কিন্তু আমার ভালো লাগছে না। দেখ, তোকে কিছুই বুঝতে হবে না। ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। অন্যদিকে স্বাধীন বসে পিছনে কি হচ্ছে সব শুনতে পাই। লুকিং গ্লাসে তাকিয়ে দেখতেও পাই, দেখে মুচকি মুচকি হাসতে লাগে। আরাম মনে স্বাধীন ভাবতে লাগে, আমাকে থাপ্পড় দেয়া, তাই না? এর স্বাদ আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব তোমাকে। আমার বউ, তোমার সামনে তোমার বোনের সঙ্গে ফ্লার্টিং করব, দেখি কতদিন নিজেকে সামলে রাখো। এই অল্পতে এইভাবে রেগে গেলে হবে? স্যার, আমরা তো চলে এসেছি, আর সাথে ম্যাম আপনাকে ডাকছে। ও আচ্ছা। কথাটা বলেই স্বাধীন গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নেমে মাথায় একটা আলতো করে থাপ্পড় দিয়ে ভেতরে প্রবেশ করে নেহা। তার সাথে তারা দুজনে অফিসের সবাইকে একত্র করে ডিলটা হয়েছে বিষয়টা জানায়। সবাই অনেক খুশি হয়। তারপর সাথে মিষ্টির প্যাকেট বের করে সবাইকে খাইয়ে দিতে লাগে। স্বাধীনের কাছে আসলে হাতে নিতে চাইলেও নেহা হাতে না দিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করে আর বলতে লাগে, তোমার জন্য ডিলটা হয়েছে, তোমাকে তো ডাবল মিষ্টি দেওয়াই উচিত। সাথীর কথা শুনে সবাই হাসতে লাগে। সঙ্গে সাথে নেহার মুখে কোনো হাসি নেই। নেহা সেখানে আর না দাঁড়িয়ে সোজা তার কেবিনে চলে যায়। এভরিবডি, এখন আসি। কিছুদিনের মধ্যেই এই আপনাদের বড়সড় একটা পার্টি দেব। ততদিনে সবাই মন দিয়ে কাজ করুন। ঠিক আছে ম্যাম, আর আপনাকে কংগ্রেস। তারপর সাথী তার কেবিনে চলে আসে। দেখে স্বাধীন তার ডেস্কে বসে কাজ করছে। সাথী স্বাধীনের ডেস্কের উপর বসে পড়ে। স্বাধীন অবাক হয়ে সাথীর দিকে তাকায়। ম্যাম, কিছু বলবেন? স্বাধীনের কথা শুনে সাথী তার মাথাটা নিচু করে স্বাধীনের দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে নেহা দরজা খুলে ভিতরে প্রবেশ করে। স্বাধীন আর তার বোনকে এই অবস্থায় দেখে চিৎকার করে নেহা বলতে লাগে, আপু কি শুরু করেছো তুমি? অফিসের মধ্যে এইসব বলো? এটা অফিস, তোমার বেডরুম না। তুমি চাইলে ওকে নিয়ে হোস্টেলে কিংবা বাসায় যাও, এইখানে এইসব করো না। আমি না এসে যদি অন্য কেউ আসতো তখন কি হতো? আরে কয় কি, কিছুই তো না। তুই শুধু শুধু ভুল ভাবছিস। আর এইভাবে দরজায় নক করে ভিতরে আর আসবি না। ভেতরে না আসলে তো এসব দেখতেই পারতাম না। চাচাকে সব বলতে হবে, বাসায় গিয়ে বলবো। তোকে আর কিছু বলতে হবে না, কিছুদিন যাক, আমি যা বলার তা বাবাকে বলবো। নেহা অবাক হয়ে যায় সাথীর কথা শুনে। ভাবতে লাগে কি বোঝাতে চেয়েছে সাথী। স্বাধীনের কেবিন থেকে উঠে তার কেবিনের চেয়ারে বসে পড়ে। নেহা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্বাধীন দেখেও না দেখার ভান করে কম্পিউটারে কাজ করতে লাগে। নেহা সেখানে আরেক মুহূর্ত না দাঁড়িয়ে কেবিন থেকে বের হয়ে তার ডেস্কে চলে যায়। কেবিনে গিয়ে দরজা আটকিয়ে ভাবতে লাগে, আমার এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আপুর সঙ্গে
কেন স্বাধীনকে মেনে নিতে পারছি না, কেন আপুর উপর এত রাগ হচ্ছে। আমি তো স্বাধীনকে স্বামী হিসেবে মানি না। ধ্যাৎ, এত বছর পরে এভাবে আসবে আবার আমাকে জ্বালানোর জন্য। আর দোষটা তো আমারই, আমি ওকে চাকরিতে রেখেছি। এখন আপুকে কিছু বললেও কখনো আপু ওকে চাকরি থেকে বের করে দেবে না। কি করি আইডিয়া, নিজের জিনিস নিজেকে আগলে রাখতে হবে। কথাটা বলেই নেহা তার ডেস্কের উপর থেকে টেলিফোন তুলে তার বোনের কাছে ফোন করে। কি রে, তোর আবার কি হয়েছে? এই তো একটু আগে রাগ দেখিয়ে চলে গেলি, আবার ফোন করেছিস? না মানে আপু, আমি এই ফাইলটার কিছুই বুঝতে পারছি না। স্বাধীনকে একটু পাঠিয়ে দাও তো, এই প্রজেক্টের সব কিছু ও বুঝে ফেলেছে। ও আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। স্বাধীন, নেহার কেবিনে যাও, ও ফাইলটা বুঝতে পারছে না, ওকে বুঝিয়ে দিয়ে আসো। ঠিক আছে ম্যাম। কথাটা বলেই স্বাধীন কেবিন থেকে বের হয়ে নেহার কেবিনে পারমিশন নিয়ে প্রবেশ করে। তারপর নেহার ডেস্কের সামনে যারা বসে পড়ে, নেহা তার চেয়ার থেকে উঠে দরজা লাগিয়ে দেয়। পিছন ফিরে স্বাধীনকে দেখে বলতে লাগে, ম্যাম দরজা লাগিয়ে দিচ্ছেন কেন? এমনিতেই কাজ আছে। কি কাজ এমন দরজা লাগাতে হবে? দরজা খুলুন, কেউ এসে দরজা আটকানো দেখলে অন্য কিছু মনে করবেন। কি মনে করবে? হ্যাঁ, যা মনে করার করুক। তুই ভুলে যাস না যে তুই আমার বিয়ে করা হাজবেন্ড, তোর উপর আমার সব অধিকার আছে। ম্যাম, আপনি এটা হয়তোবা ভুলে গিয়েছেন যে আমাদের বিয়ের বিষয়টা কেউ জানে না। আর আপনি যে আমাকে বিয়ে করেছেন ওইটা খেলনা, বিয়ে বললেই চলে। আপনি জোর করে আমাকে বিয়ে করেছেন, যেটাতে আমার কোনো সম্মতি ছিল না। যেইভাবেই হোক, জোর করে হোক কিংবা অন্য কোনো উপায়ে, বিয়ে তো তোকে করেছি। আর আমি তো তোর বিয়ে করা বউ। আচ্ছা, তোর সামনে যদি আমি অন্য কোনো ছেলের সঙ্গে ঘোরাফেরা করি, মিষ্টি মিষ্টি কথা বলি, তখন তুই কি করবি? কি করব? কিছুই করব না। আপনার যা ভালো মনে হয় তাই করবেন, আমি কি করব? কিন্তু জানিস, আমার অনেক খারাপ লাগছে আপুর সঙ্গে তোকে মেলামেশা করতে। প্লিজ আপুর কাছ থেকে দূরে থাক। আমি ভালো করে জানি আপু তোকে পছন্দ করে ফেলেছে, আর আমি কখনোই আপুকে বলতে পারবো না আমাদের বিষয়টা। বাবা মা তারা ভুলে গিয়েছে। এখন যদি তুই তাদের সামনে দাঁড়াস, তাও তারা তোকে চিনতে পারবে না। বুঝতে পারছি। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি কাজটা ছেড়ে দেই, এই তো? আচ্ছা, সমস্যা নেই, আমি চাকরিটা ছেড়ে দিব। এতে আপনি খুশি যদি হন তাহলে আমিও খুশি। আমি তোকে তা বলিনি, শুধু বলেছি আপুর কাছ থেকে দূরে দূরে থাকবে, এই আর কি। দেখেন ম্যাম, আপনি কিন্তু অধিকার খাটাচ্ছেন। অধিকার খাটাবো না তো কি করব? হ্যাঁ, তুই কি বারবার ভুলে যাচ্ছিস যে আমি তোকে বিয়ে করাবো? স্বাধীন কিছু বলতে যাবে এর আগে নেহা স্বাধীনকে ঘুরিয়ে তার কোলের উপরে বসে পড়ে। স্বাধীনের মাথার পিছনে হাত দিয়ে তার কাছে নিয়ে এসে নেহা কিস করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পেতেই দুজনে তাদের জ্ঞান ফিরে পায়। নেহা মাথা তুলে ঘড়ি করে স্বাধীনের উপর থেকে সরে দাঁড়ায়। স্বাধীন কিছু বলতে যাবে এর আগে নেহা স্বাধীনকে ঘুরিয়ে তার কোলের উপরে বসে পড়ে। স্বাধীন কিছু বলতে যাবে এর আগে নেহা স্বাধীনকে ঘুরিয়ে তার কোলের উপরে বসে পড়ে। স্বাধীনের মাথার পিছনে হাত দিয়ে তার কাছে নিয়ে এসে নেহা কিস করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পেতেই দুজনে তাদের জ্ঞান ফিরে পায়। নেহা তো তুলে ঘড়ি করে স্বাধীনের উপর থেকে সরে দাঁড়ায়। ঠোঁট মুছে শাড়ি ঠিক করে চেয়ারে গিয়ে বসে পড়ে। তারপর স্বাধীনের দিকে টিস্যু এগিয়ে যেতেই স্বাধীন ঠোঁট পরিষ্কার করে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে স্বাধীন সামনে সাথী দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দরজা লাগানো কেন? আর এসি চলছে, তারপরেও ঘেমে গিয়েছো? না মানে ম্যাম, প্রজেক্টটা অনেক প্যারা, তাই ঘেমে গিয়েছি ম্যামকে বোঝাতে। ও আচ্ছা, বুঝতে পারছি। আর কাজ করতে হবে না, বাসায় চলে যাও। আর নেহা, তুইও আয়, ভালো লাগছে না, বাসায় যাব। একটু দাঁড়াও আপু, 5 মিনিট, আমি আসছি। তারপর স্বাধীন নেহার কেবিন থেকে বের হয়ে যায়। একটু পর নেহার সাথে তারাও বাসার উদ্দেশ্যে রওনা হয়। নেহা বাসায় গিয়ে তার রুমের দিকে যাচ্ছিল, ঠিক তখনই বর্ষার রুম থেকে নেহার বাবা ডাকতে লাগে। নেহা তার বাবার কাছে গিয়ে শোভায় বসে পড়ে। বাবা কিছু বলবে? আরে মা, এই দেখ, এইখানে কয়েকটা ছেলের পিক আছে, দেখ তো কোনটাকে তোর পছন্দ হয়। মানে কি এসব বাবা? আমি তোর মা আর তোর চাচি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোকে বিয়ে দেব। বয়স তোর কম হলো না, তাই সব ছেলেদের মধ্যে থেকে এই কয়েকটাকে পছন্দ হয়েছে। আমাদের ছেলেগুলো অনেক ভালো, আর ওদের বড় বড় ইন্ডাস্ট্রি আছে। বাবা, এখন আমি বিয়ে করতে পারবো না, আর বাসায় বড় আপু আছে, তাকে রেখে আমার বিয়ের কথা হচ্ছে কেন? আগে আপুর বিয়ে হোক, তারপরে আমার। কথাটা বলেই নেহা বর্ষার রুম থেকে উঠে তার রুমে গিয়ে জোরে দরজা লাগিয়ে দেয়। পুরো বাসাটা কম্পন দিয়ে ওঠে। সবাই চমকে ওঠে। তারপর নেহা খাটের উপর উল্টো হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে নেহার চাচি বলতে লাগে, ভাই, যেহেতু নেহা বিয়ে করতে চাচ্ছে না সেহেতু ওকে জোরাজুরি করে লাভ নেই।
জানিনি তো এর আগে কি করেছে। আবার যদি বিয়ের চাপে উল্টাপাল্টা কিছু করে ফেলে তখন কি হবে বলেন? এর থেকে ওর যা ভালো তাই করুক। না, ঠিকই বলেছে, তোমাকে নেহার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, নেহার সঙ্গে যে একটা ছেলের বিয়ে হয়েছিল আর তো ডিভোর্স হয়নি, যদি কোনোদিন ছেলেটা যদি আসে? ভাবি আপনিও না, ছেলেটা যে ভয় পেয়েছে আর ভাই যে ওকে মেরেছে, আমার তো মনে হয় না আর ছেলেটা এ বাড়ির ত্রিসীমানায় আসবে। তোমরা সবাই এখানে কি নিয়ে কথা বলছো? আর নেহার রুমে দরজা লাগানো, অনেক ডাকাডাকি করলাম কিন্তু খুলছে না। বাদ দে, তুই এইখানে বয়। হ্যাঁ বসছি, আর তোমাদের একটা খুশির সংবাদ দেওয়ার আছে। আমরা আজ সেই ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল ফাইনাল করেছি, আর আমাদের প্রজেক্ট কোয়ালিটি অনেক ভালো। আমরা আশাবাদী এটা শেষ হওয়ার পর আরও বড় বড় ডিল নিয়ে তাদের কাছে যেতে পারবো। আর জানো আজ কি হয়েছে? সাথীর কথা শুনে সবাই উদ্বেগ নিয়ে সাথীর দিকে তাকিয়ে থাকে। তারপর সাথী স্বাধীনের বিষয়ে সব বলতে লাগে। নিহার বাবা আর সাথীর বাবা দুজনে অবাক হয়ে যায়। কি বলো মা, এই আধুনিক যুগেও কিনা একটা আধুনিক ছেলে এইভাবে বোঝাতে পারে? জানো, আমার যখন নতুন নতুন বিজনেস স্টার্ট করি তখন প্রত্যেকের সামনে গিয়ে এভাবে বোঝাতাম, কিন্তু কিছুতেই বোঝাতে না পারায় আমাদের আর দিন দেওয়া হতো না। আজ তোমার কথা শুনে ওই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আর এই আনন্দে অফিসের সব এমপ্লয়ীদের আমি একটা পার্টি দেবার কথা ভাবছি। আগামী 7 দিনের মধ্যে বাসায় আয়োজন করে একটা পার্টি দিই নাকি? তোমাদের এতে কোনো অমত নেই তো? না মামুনি, কোনো অমত নেই। আমারও তো যখন বড় ডিল পেতাম তখন বাসায় অনেক খুশি হয়ে আসতাম, আর অফিসের সব এমপ্লয়ীদের নিয়ে আনন্দ করতাম। তোমাদের আনন্দ না হয় আমরাও একটু অংশীদার হলাম নাকি ছোট? হ্যাঁ ভাই, ঠিক বলেছ। অনেক দিন হলো এনজয় করা হয় না, পার্টিতেও আর যাওয়া হয় না। মনে হয় ধীরে ধীরে বয়স বাড়ছে। কি এনজয় করবে? বুড়ো বয়সে কি ভীমরতিতে ধরেছে নাকি? কিসের বুড়ো? হ্যাঁ, এখনও মেয়েকে বিয়ে দিতে পারলাম না, নাতি নাতনির মুখও দেখিনি, আর বুড়ো বানিয়ে দিলে? এখনই তো বয়স এনজয় করার। নিহার চাচার কথা শুনে সবাই হাসতে লাগে। অন্যদিকে নিহার রুমে গিয়ে পুরো রুম এলোমেলো করে ফেলে। যে কেউ হঠাৎ রুমে আসলে বলবে এখানে কোনো পাগল বসবাস করে। নেহা খাটের সঙ্গে পিঠ ঠেকিয়ে মাথা হাঁটুর সঙ্গে ভাঁজ করে কান্না করতে লাগে আর আনমনেই ভাবতে লাগে। কেন তুই আসলি আবার আমার জীবনে? ভালোই তো কাটছিল, তোর মায়াও তো কাটিয়ে ফেলেছিলাম। হঠাৎ আমার জীবনে আসলি, এখন আবার এসে আপুর সঙ্গে অভিনয় শুরু করেছিস। কিভাবে বাবা মা চাচা চাচিকে বলবো? তারা তো আবার যদি জানতে পারে স্বাধীন এসেছে, তাহলে বাবা আবার রেগে ওকে অনেক মারবে। নেহা এই সবই কথা ভাবছিল। অন্যদিকে স্বাধীন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রান্না করছিল। হঠাৎ ফোন বাজে। দূরের রুমে এসে দেখে তার মা ফোন করেছে। রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে কান্নার শব্দ আসে। মা, কি হয়েছে? এইভাবে কান্না করছো কেন? আর বাড়ির সবাই ঠিক আছে তো? বাবারে বলিস না, তোর বাবার অবস্থা একদমই ভালো না। মুখ দিয়ে ফ্যান বের হচ্ছে, কোনো কথাই বলছে না। প্রায় 5 মিনিট হলো তোর বোনকে পাঠিয়েছি ডাক্তারকে ডেকে আনতে, এখনো আসছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। কি বলছো মা? তার মানে কি বাবার আবার ওই আগের অবস্থায় চলে গিয়েছে? তুমি ডাক্তারের ভরসা না করে এখনই একটা গাড়ি করে হাসপাতালে নিয়ে যাও, ডাক্তারকে দেখাও, তারপর কি হয় আমাকে ফোন করে জানাও। ঠিক আছে বাবা, আমি তাই করছি। স্বাধীন চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে রান্না পুরো দুর্গন্ধ বের হয়। স্বাধীন তড়িঘড়ি করে পানি ঢেলে দেয়, খাবার নিচে রেখে দেয়। কি করবে বুঝতে না পেরে রুমে গিয়ে চিন্তা করতে লাগে। প্রায় 1 ঘন্টা পর আবার স্বাধীনের মা স্বাধীনকে ফোন করে। রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে বলতে লাগে, বাবারে তোর কথা মতো তোর বাবাকে হসপিটালে নিয়ে এসেছি। তারা বলছে তোর বাবা ঠিক আগের অবস্থায় চলে গিয়েছে, এইবার অপারেশন করতে অনেক টাকা লাগবে। কি বলো মা? আর বাবার এখন কি অবস্থা? হ্যাঁ, তোর বাবা এখন ঠিক আছে, আইসিইউতে ভর্তি আছে। ডাক্তার তার কেবিনে ডেকে নিয়ে গিয়ে কথাটা বলল। কি করব এখন কিছুই তো বুঝতে পারছি না। আগে চিকিৎসা করানোর জন্য সব জায়গা বিক্রি করে দিয়েছি, শুধু বাড়িটুকু আছে, ওইটা বিক্রি করে দিলেও তোর বাবার চিকিৎসার টাকা হবে না। কত টাকা লাগবে মা? আর তুমি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসো, এখানে অনেক ভালো ভালো হসপিটাল আছে। হ্যাঁ, ডাক্তার তাই বলল ঢাকায় নিয়ে যেতে আর অপারেশন করতে, না হলেও কমপক্ষে 30 লক্ষ টাকা লাগবে। এতগুলো টাকা কিভাবে জোগাড় করব কিছুই বুঝতে পারছি না বাবা। কি বলো মা, এতগুলো টাকা? আচ্ছা তুমি ঢাকায় নিয়ে আসো, আমি দেখছি টাকা ম্যানেজ করতে পারি কিনা।
কথাটা বলেই স্বাধীন ফোন রেখে দেয়। তারপর কিছু একটা ভেবে স্বাধীন নাম্বারে ফোন করে, কিন্তু ফোন রিসিভ হয় না। সাথী চিন্তিত হয়ে যায়। তখনই নেহার নাম্বার ছিল, নেহার নাম্বারে ফোন করে। অন্যদিকে নেহা বসে থেকে কান্না করছিল। এমন সময় ফোন আসায় ওঠে, ফোন রিসিভ করে দেখে সেই চিরচেনা নাম্বারটা। নিজের অজান্তেই নেহার বুক ধুকপুক করতে লাগে। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে কানের কাছে ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে স্বাধীন বলে, ম্যাম, সাথী ম্যামের কি কিছু হয়েছে? অনেকক্ষণ ধরে ফোন করছি বাট রিসিভ করছে না। ও আচ্ছা, তলে তলে এত দূর চলে গিয়েছিস। কালকে আগে অফিসে যাই, তারপরে তোর একটা ব্যবস্থা করছি। ম্যাম, উল্টাপাল্টা কিছু ভাববেন না। আসলে সাথী ম্যামের সঙ্গে জরুরি একটা কথা বলার আছে, তার জন্যই আর কি ফোন করেছি। তা তো বুঝতেই পারছি কি, তা শুনে একবার তোর জরুরি কি কথা? না মানে ম্যাম, আমার কিছু টাকা লাগতো, 30 লক্ষ টাকা। এত টাকা তুই কি করবি? ম্যাম, আমার বাবা অনেক অসুস্থ, তার অপারেশন করতে 30 লক্ষ টাকা লাগবে। তার জন্য সাথী ম্যামকে ফোন করছি বাট রিসিভ করছে না। আঙ্কেলের কি হয়েছে, আর ঠিক আছেন তিনি? হ্যাঁ, এখন সুস্থ আছে, আর ডাক্তার বউয়ের আছে 48 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আর বাঁচানো সম্ভব হবে না, তাই ঢাকায় আসছে। আর আমার কাছে তো টাকা নেই এতগুলো, তাই আর কি একটু যদি হেল্প করতেন, প্রত্যেক মাসে আমার বেতন থেকে টাকা কেটে রেখে দিতেন। মুখের মগের মুল্লুক নাকি? এতগুলো টাকা কখনো একসঙ্গে চোখেও দেখেছিস? আর তোকে 30 লক্ষ টাকা দিব, তুই পরে কাজ না করে যদি ভেগে চলে যাস তখন কি হবে? কথাটা বলেই নেহা ফোন কেটে দেয়। স্বাধীন অবাক হয়ে যায়। ফোনের দিকে তাকিয়ে আনমনেই ভাবতে লাগে। নেহা, তোমার এত দেমাগ, আগে তো এমন ছিলে না। অন্যদিকে নেহা তড়িঘড়ি করে তার ফোন থেকে স্বাধীনের অ্যাকাউন্টে 35 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। স্বাধীন এসব কথা ভাবছিল, হঠাৎ মেসেজ আসে। মেসেজের দিকে তাকিয়ে চোখ চড়ক গাছ হয়ে যায়। মেসেজটা ওপেন করতেই তার ঠোঁটে এক চিমটি হাসির রেখা টানে। ঠিক আগের মতো অভিনয়টা আছে, শুধু তাছাড়া আর কিছুই নেই, একদম চেঞ্জ হয়ে গিয়েছে। অভিনয় করে মন জেতা সব কিছুই। ঠিক তখনই ফোন আসে। স্বাধীন দেখে নেহা ফোন করেছে, রিসিভ করে বলতে লাগে, অনেক অনেক ধন্যবাদ ম্যাম, জানি না আপনার ঋণ কখনো শোধ করতে পারবো কিনা। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। সময় মতো টাকা ফিরিয়ে দিয়েন, না হলে কিন্তু আপনার খবর আছে মিস্টার স্বাধীন। ঠিক আছে ম্যাম, সময় মতো টাকা পেয়ে যাবেন। তখনই দেখে স্বাধীন তার মা ফোন করেছে। নেহার ফোন কেটে দেয়। নেহা ওই পাশে ভেবাচেকা খেয়ে যায়। দ্বিতীয়বার ফোনে ট্রাই করে বাট ব্যস্ত দেখায়। অন্যদিকে স্বাধীন তার মার ফোন রিসিভ করে হসপিটালের নাম বলতেই স্বাধীন সোজা ব্যাংকে গিয়ে টাকা তুলে হসপিটালে চলে যায়। তারপর স্বাধীন তার বাবাকে হসপিটালে এডমিট করে কাউন্টারে টাকা দিতেই আগামীকাল অপারেশন হবে, বিদেশ থেকে বড় ডাক্তার আসবে এটা বলেন। স্বাধীন তার মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ থেকে তার ছোট্ট বোনকে নিয়ে বাসায় চলে আসে। স্বাধীন বাসার কাছে আসতেই দেখে তার বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড় করানো। স্বাধীন চিনতে পারে, ধীরে ধীরে সামনের দিকে যেতে লাগে। তার রুমের দরজা খোলা। স্বাধীন অবাক হয়ে যায়। দরজা দিয়ে উকি দিয়ে দেখে সাথী বসে আছে তার রুমে ফোন দেখছে। সাথী স্বাধীনকে দেখতে পেয়ে দৌড়ে আসার জড়িয়ে ধরে পেছন থেকে। স্বাধীনের বোন এসব দেখে নিজের হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। আরে ম্যাম, কি করছেন আপনি? প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। কে দেখবে? কেউ আসবে না। আর তুই আমার ফোন রিসিভ করছিস না কেন নেহা বল? তোমার বাবা অনেক অসুস্থ, ঢাকায় নিয়ে এসেছো, অনেক টাকা লাগবে নাকি? আর আমাকে একটাবার ফোন করে বলতেও পারলে না। ম্যাম ছাড়ুন, পিছে আমার বোন দেখেন দাঁড়িয়ে আছে, আর ফোনের দেখেন কতবার ফোন করেছি। আপনাকে না পেয়ে তো নেহা ম্যামকে ফোন করেছি। ও সরি, আসলে তখন ফোন রুমে রেখে বসার রুমে বাবা মায়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তাই ফোন দেখতে পাইনি। ভাইয়া, তোমাদের কি হয়েছে? আমি কিন্তু চোখ বন্ধ করে রেখেছি, চোখ খুলবো কি এখন? হয়েছে, পিচ্ছি চোখ খোলো। আর তোমার বোনকেও দেখতে ঠিক তোমার মতোই অনেক কিউট। আমি কিউট, আর ভাইয়া তো আমাকে সবসময় রাগায়। আমি নাকি দেখতে কুৎসিত, ভালো না? কে বলেছে? তোমার ভাইয়া একটা পচা ছেলে। হ্যাঁ আপু, একদম ঠিক বলেছ। আর তুমি কি আমার ভাবি এইভাবে ভাইয়াকে জড়িয়ে ধরেছিল? না ভাবি, এখনো হইনি, বাট ভবিষ্যতে হব। তুমি এখন থেকে আমাকে ভাবি বলে ডাকতে পারো। ম্যাম কি বলছেন এইসব? ও কিন্তু ছোট না, ও অনেক পাকনা। দেখবেন মার কাছে গিয়ে সব বলবে, তখন মা অনেক খারাপ মনে করবে আমাকে, যে ঢাকায় এসে আমি মেয়েদের সঙ্গে ঘোরাফেরা করি। আর ভাবি মানে কি বলছেন এইসব? দেখেন, আপনার মতিগতি আমার একদমই ভালো লাগছে না। স্বাধীন কিছু বলতে যাবে এর আগে সাথী এসে স্বাধীনকে কিস করে বসে। আচমকা কিস করে স্বাধীন অবাক হয়ে যায়। অন্যদিকে নেহা স্বাধীনের সঙ্গে দেখা করার জন্য অনেক কষ্ট করে অ্যাড্রেস জোগাড় করে বাসার সামনে আসতে এমন অবস্থা দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারে না।
নিজের অজান্তেই কান্না করতে লাগে। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পিছন ফিরে গাড়ির কাছে এসে পুনরায় চলে যেতে লাগে, কোনো দিকে না তাকিয়ে। স্বাধীন সাথীকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। কি শুরু করেছেন এসব? আপনারা হাত আপনাদের দুই বোনের জ্বালায় কি আমি ঠিকমতো বাঁচাতে পারবো না? যখন একবার ভালোভাবে বাঁচতে শুরু করলাম তখন আপনার ছোট বোন, এখন আবার ভালোভাবে বাঁচতে শুরু করেছি, এখন আপনি আপনাদের দুই বোনের জামাই, কি আমি বাঁচতে পারবো না ঠিকমতো? প্লিজ আপনার হাত জোর করে বলছি, আমার বিষয়ে যা ভাবার ভেবেছেন সব মন থেকে বের করে দিন, আর আমাকে প্লিজ একা থাকতে দিন আপনারা। মানে কি? আমরা আর আমার ছোট বোন নেহা কে কি করেছে? সেইটা আপনার জানতে হবে না। আর একটা কথা মনে রাখেন, আমি বিবাহিত। কি? তুই বিবাহিত? আর আগে কেন বলিসনি? আমাকে বলার কোনো সুযোগ দিয়েছেন আপনি যে আমি আপনাকে বলবো আমি বিবাহিত? এখন অন্তত প্লিজ আমার কাছ থেকে দূরে থাকবেন, আর আমার এসব একদমই ভালো লাগে না। হ্যাঁ, বুঝতে পারছি। আর আই অ্যাম সরি এতদিন তোমার সঙ্গে এই ব্যবহার করার জন্য। আরহাম, একটা কথা কি জানো, আমি বিদেশে থেকে লেখাপড়া করে বড় হয়েছি। বিদেশের কালচারে আমার আব্বু অনেক ছেলের সঙ্গে মেলামেশা করেছি, কিন্তু কখনোই কাউকে ভালোবাসিনি এতটা যতটা কিনা তোমাকে ভালোবেসে ফেলেছি। বুঝতে পারছি ম্যাম, আর প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আর আপনার পা জড়িয়ে ধরে বলছি আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। না, চাকরি থেকে বের করে দেব না, কাজ থেকে না হোক, দূর থেকে অন্তরগুলোকে দেখতে তো পারবো, এটাই অনেক। কথাটা বলেই সাথী কান্না করতে করতে চলে যায়। অন্যদিকে স্বাধীনের ছোট বোন স্বাধীনের কাছে এসে বলতে লাগে, ভাইয়া ইনি কে? আর কান্না করতে করতে চলে গেল, তুমি কি বকেছো? আর সে যে বললো আমার ভাবি হয়, সত্যি? না বোন, ও তোমার সঙ্গে মজা করেছে। আর প্লিজ তুমি এসব কথা আমার কাছে বলবে না, তোমাকে অনেক চকলেট কিনে দিব। যদি মার কাছে বলো তাহলে দেবো নাকি না? ঠিক আছে ভাইয়া, আমার কাছে বলবো না, কিন্তু তুমি যেন আবার ভুলে যেও না, আমাকে কিন্তু চকলেট কিনে দেবার কথা বলে কিনে দাও না তুমি। স্বাধীন সামিয়ার কথা শুনে গাল টেনে খাটের উপর বসিয়ে দেয়, তারপর রান্না করতে লাগে। রান্না করে স্বাধীন সামিয়া দুজনে খেয়ে হসপিটালে চলে যায়। স্বাধীন তার মা বাবা বোনের সঙ্গে রাত কাটিয়ে সকাল 10টায় অপারেশন শুরু হয়। স্বাধীন সাথীকে ফোন করে বলে দেয় অফিসে আসতে পারবে না, অপারেশন সাকসেসফুল হয়। স্বাধীন অনেক খুশি হয়, বিষয়টা সাথীকে ফোন করে জানায়। স্বাধীনের মনে হয় নেহাকেও জানানো উচিত। নেহাকে ফোন করে, নেহা ফোন কেটে দেয়। অনেকবার ফোন করার পরেও নেহা বারবার ফোন কেটে দেয়। এক পর্যায়ে নেহা বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বলতে লাগে, আমাকে ফোন করেছিস কেন? এখন আবার আপুর খোঁজ নিবি নাকি? আপু তার কেবিনে আছে, কোথাও যায়নি, ফোন হয়তো বা বন্ধ হয়ে আছে। ম্যাম, আমি সাথী ম্যামের খবর জানার জন্য আপনাকে ফোন করি নাই। আবার অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনি আজ না থাকলে কখনোই এটা সম্ভব হতো না। আমি না থাকলে আর কি হতো? আপু তো আছে নাকি, সে তো তোকে টাকা দিয়ে হেল্প করতো। কথাটা বলেই নেহা এগে ফোন কেটে দেয়। স্বাধীন ফোন রেখে দিয়ে ভাবতে লাগে, হয়েছে আর না, নেহাকে সব খুলে বলতে হবে। এভাবে আর দূরে রাখা যাবে না। অনেক কষ্টে কাছে পেয়েছি, আবার ভুল ভেবে যদি দূরে চলে যায় তখন আজীবন আমাকে এই ভুলের খেসারত দিতে হবে। কথাটা ভেবেই স্বাধীন হসপিটালে থেকে বের হয়ে আসছে একটা রিক্সা নিয়ে সোজা অফিসে চলে যায়। তারপর সোজা নেহার কেবিনে চলে যায়। অনুমতি না নিয়ে ভিতরে ঢুকে পড়ে, দেখে নেহা তার ডেস্কে বসে কাজ করছে। স্বাধীন পিছন ফিরে কেবিনের দরজা লাগিয়ে দেয়, নেহা দেখে দাঁড়িয়ে পড়ে। কি ব্যাপার, তুই দরজা লাগাচ্ছিস কেন আমার কেবিনের? এমনিতেই দরকার আছে। কথাটা বলেই স্বাধীন গুটি গুটি পায়ে নেহার দিকে যেতে লাগে, উঠে পিছনে যেতে লাগে আর বলতে লাগে, দেখ, তোর মতলব আমার একদমই ভালো লাগছে না। সাথী আপু না, আমি কিন্তু নেহা, তোর অবস্থা একদম খারাপ করে ফেলবো। আমি আমার বউয়ের দিকে যাচ্ছি, এখানে কোনো বাধা আর আমাকে আটকাতে পারবে না। বউ মানে? কে তোর বউ? নিজেকে সেটা প্রশ্ন করলেই জানতে পারবে তুমি। তখন কিছুই হয়নি, ওইটা শুধু এমনিতেই রেগে তোকে বিয়ে করেছিলাম। বিয়ে করো বিয়ে, আর যেভাবে করো, এখন তো তুমি আমার স্ত্রী, আমার পূর্ণ অধিকার আছে। কথাটা বলে স্বাধীন নেহার দিকে যেতে লাগে। নেহা পড়ে যেতে যাবে, স্বাধীন ধরে ফেলে। স্বাধীন নিজের কাছে টেনে নিয়ে এসে মাথার পিঠে হাত দিয়ে কিস করতে লাগে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। এক পর্যায়ে নেহাকে ডেস্কের উপর বসিয়ে দিয়ে নেহার ঘাড়ে কপালে কিস করতে লাগে। আরে কি করছো তুমি এখানে? বাসর করবে নাকি? ছাড়ো, কেউ এসে ফেলবে। না, কেউ আসবে না। আর দরজা কে দিয়েছে? থাক, ছাড়ো তো। আর আপুকে রেখে আমার কাছে এসেছো যে? স্বাধীন নেহাকে ছেড়ে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগে। নেহা শুনে অনেক রাগ হয়, তারপরও নিজের রাগকে ঘুমিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে বলতে লাগে, অনেক দূরে থেকেছে তোমার কাছ থেকে, আর নয়। বাবা মা চাচা চাচি সবাইকে বলবো
তারা মেনে না নিলে তাদের কাছ থেকে দূরে চলে যাব। আর হ্যাঁ, এই কোম্পানিতেই 50% শেয়ার আমার, আর 50% শেয়ার সাথে এ নিয়ে দুজন আগামী জীবন পার করতে পারবো। দ্যাট কি বলো তুমি? আর সবাইকে ম্যানেজ করব, সবাই একসঙ্গে থাকবো। আচ্ছা, সেটা জানা যাবে। এখন চলো, আঙ্কেলকে দেখতে যাব। কথাটা বলেই নেহা আর স্বাধীন দুজনে বাইরে বের হয়ে আসে। স্বাধীন হাঁটছিল, নেহা এসে স্বাধীনের হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগে। শালে ছাড়িয়ে দিতে গিয়েও নেহা আরো শক্ত করে জড়িয়ে ধরে। পুরো অফিসের সবাই এটা দেখে, সাথীও দেখে। সাথী নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়। নিজের হাত দিয়ে মুচকে একটা হাসি দেয় অন্যদিকে তাকিয়ে। নেহা আর স্বাধীন দুজনে হসপিটালে চলে আসে। তারপর স্বাধীন তার বাবা যে কেবিনে, সেই কেবিনে নেহাকে নিয়ে যায়। নেহা কেবিনে ঢুকেই স্বাধীনের মার পাশে বসে সালাম করে। স্বাধীনের মা হঠাৎ কেউ এসে পাশে সালাম করে ভ্যাবাচ্চেকা খেয়ে যায়। স্বাধীনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। নেহা উঠে বলতে লাগে, মা, নেত্রী অবাক হচ্ছেন তাই না? আসলে আমি আপনার ছেলের বউ। কথাটা শুনেই স্বাধীনের মা স্বাধীনের দিকে ড্যাব ড্যাব করে তাকায়। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। কিভাবে আর কিছু তো বুঝতে পারছি না। তোমাকে দেখে তো মনে হচ্ছে অনেক সম্ভ্রান্তকরের মেয়ে তুমি। তারপর নেহা আর স্বাধীন দুজনে শুরু থেকে শেষ পর্যন্ত বলে কিভাবে তাদের বিয়ে হয়, কিভাবে। ঠিক তক্ষণই পিছনে একটা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পায় নেহা। নেহা পিছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। বাবা, বাবা, তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কি করছিস? আর এরা কারা? আর ওয়েট, এই ছেলে তোমাকে দেখে দেখে কেমন চেনা মনে হচ্ছে। ওহো, চিনতে পেরেছি, তুমি স্বাধীন না? কথাটা শুনেই স্বাধীন মাথা নিচু করে ফেলে। বাবা, ও না, আমি আরও ওর কাছে গিয়েছি, আর তখন হয়তো ছোট ছিলাম, তাই কিছু বলতে পারি নাই। এখন বলছি আমি স্বাধীনকে ভালোবাসি, আর তুমি তো জানোই আমরা বিবাহিত। কি, তুই সত্যি স্বাধীনকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। নেহা কথাটা বলে ভার্তক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকে। গোমরা মাখা মুখটা নিমিষে হাসির রেখা টেনে নেহার বাবা বলতে লাগে, সেটা তুই আগে বলবি না? আর স্বাধীনকে কই থেকে পাইলি? আমি তো অনেক বড় ভুল করেছি তোমার সাথে বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমার পাগলি মেয়েটাকে প্লিজ তুমি কষ্ট দিও না, সবসময় আগলে রেখো। ঠিক আছে আঙ্কেল, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আঙ্কেল মানে? বাবা বলবে এখন থেকে, নো আঙ্কেল। কথাটা বলেই নেহার বাবা হাসতে লাগে। নিমিষে পুরো কেবিনটা হাসির আমেজে পরিপূর্ণ হয়ে যায়। সমাপ্ত।